আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবা, তোমাদের সবাইকে একটা বিষয় নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। কারণ মূলত এই ভুলটার কারণেই তোমরা প্রাথমিক আবেদনের সিলেকশন হওয়ার পরেও তোমরা আর কি পরীক্ষা দিতে পারো না। তো এইটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে, প্লাস একই সঙ্গে তারা যে নোটিশ গুলো দিয়েছে সেই নোটিশে কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে? তো তোমরা, আমি জানি না যে তোমরা আসলে সবগুলো পড়ো কি পড়ো না, সে বিষয়গুলো সম্পর্কে আমি জানি না। এই যে আমি প্রথমেই বিষয়টা আসলে ক্লিয়ার করে দেই। এখানে স্পষ্ট বলে দিয়েছে এই জায়গাটা, যে 4টি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যে কোন যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। এবং আমি জানি না এই জিনিসটা আপনারা মানে ভালোভাবে বুঝতে পারেন কি পারেন না, আমি এটা ঠিক আসলে জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে যে বছর থেকে বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় মানে প্রাথমিক সিলেকশনের এই সিস্টেমটা আর কি তারা চালু করেছে, ঠিক সেই বছর বছর থেকে শুরু করে স্টিল এখন পর্যন্ত আমার কাছে প্রায় মিনিমাম, যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে সবচেয়ে ভিডিও তৈরি করি বা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ইউনিক তথ্যগুলো দিই, আমার কাছে মিনিমাম হাজার খানেক ফোন আসে যে ভাই আমরা তো আবেদন করতে পারিনি, আমরা তো বুঝতে পারিনি যে আসলে ডেট অলরেডি শেষ হয়ে গেছে। তো এটা আসলে অনেকেই মনে করে। তো আমাদের কমার্সের ছেলে মেয়েদের হয় কি, আমাদের এই যে বি ইউনিটে মূলত কিন্তু তারা বলছে 72,000 শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করার সুযোগ দিবে। তো আমাদের বি ইউনিটে তো নন কমার্সের শিক্ষার্থীরাও পরীক্ষা দেয়, তো তাদের মূলত 20,000 শিক্ষার্থী নেয়। আর আমাদের প্রায় 42,000 শিক্ষার্থী নেওয়ার কথা। কিন্তু বাস্তবতায় যে বছর থেকে সিলেকশন সিস্টেম চলে আসছে, ঠিক সেই বছর থেকেই আমাদের কখনো এই 42,000 ফিল আপ হয়নি। মানে আমাদের ইউনিটে, অ্যাটলিস্ট আমাদের বি ইউনিটে কখনোই 72,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। বুঝাতে পারতেছি তো? তাহলে 72,000 শিক্ষার্থী পরীক্ষা দেয় না, যদিও আমাদের আবেদনের সংখ্যা আপনারা জানেন প্রায় 78,000 নাকি আবেদন করেছে। তো এই 78,000 শিক্ষার্থী মূলত হচ্ছে এই নন কমার্সের শিক্ষার্থীর পরিমাণ বেশি। ঠিক আছে? এই নন কমার্স শিক্ষার্থী যারা রয়েছে তাদের মূলত হচ্ছে এই সিলেকশনের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী তাদের মধ্যে থেকে বেশি থাকে আর কি, আমি যা 3 বছর ধরে দেখেছি। তো আমরা 42,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারি, কিন্তু বাস্তবতায় যেটা দেখা গেছে, আমার কাছে এই ধরনের সব ধরনের তথ্যই আছে। হ্যাঁ, আমার আসলে মন মানসিকতা ঠিক নেই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি না। তো কোথায় রাখলাম? এই তো এখানে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমার কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে, হ্যাঁ, অনেকগুলো ইনফরমেশন আছে। এটা কোনটা? বিগত 8 বছরের কাট মার্ক নিয়ে এটা আসলে আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের, বাস্তবতা দেখাচ্ছি। হ্যাঁ, পুঙ্খানু সব জিনিসই আমার আছে। এই যে বিগত 8 বছরের কাট মার্ক, কত মার্কে চান্স হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই যে সাবজেক্ট চয়েস লিস্ট কিভাবে দিবেন, হ্যাঁ, এগুলো সব আছে। সিট বন্টন হয় কিভাবে, ওয়েটিং লিস্ট কিভাবে টানে, হ্যাঁ, বিগত বছর ধরে কিভাবে কিভাবে কত মার্কে চান্স হয়েছে, হ্যাঁ, সেগুলো আমার কাছে সব আছে। কোথায় গেল? মানে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা, এটা আমি আপনাদের একদম মানে প্রমাণ দেই যে আমি মিথ্যা যে বলতেছি না, বা আমি যে বানোয়াট কিছু বলতেছি না সেটার প্রমাণ দেই। হ্যাঁ, এই তো চলে আসছে। দেখেন, আমি মানে চাপাবাজি করাটা একদম অপছন্দ করি, বা না জেনে কথা বলাটা একদম টোটালি অপছন্দ করি। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এই যে এই ডাটাটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে দেখেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 2020-21 সেশনে 17,633 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। 2021-22 সেশনে 17,710 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। 2022-23 সেশনে 16,903 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। মানে চূড়ান্ত আবেদন করেছিল, মানে চূড়ান্ত আবেদনে তারা আবেদন করেছিল এবং তারা পরীক্ষাতে বসেছিল এই তো 16,903 জন, যেখানে আমাদের 42,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসতে পারে। তো যেহেতু আমাদের ধারণ ক্ষমতা 42,000 আছে, এবং আমি কিন্তু আমার স্যারদের সঙ্গে কথা বলছিলাম যে স্যার, আমাদের যে জিপিএটা 7.50 সেটা কমিয়ে আমরা 7 করতে পারি, যাতে করে আমাদের ছেলেমেয়েরা, বাকি ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে। আমাদের কিন্তু হচ্ছে কি বলে, 2020-21 সেশনে, 2020-21 সেশনে, হ্যাঁ, 2020-21 সেশনে সেকেন্ড টাইম ছিল না। এর পরবর্তী বছর সেকেন্ড টাইম ছিল, তার পরবর্তী বছরও তো সেকেন্ড টাইম ছিল। আর এই বছর তো সেকেন্ড টাইম থাকতেছে, অর্থাৎ সেকেন্ড টাইম থাকার পরেও আমাদের কিন্তু আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বাড়েনি, যেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় 40,000 শিক্ষার্থী পরীক্ষা দিত পূর্ববর্তী বছরগুলোতে। অর্থাৎ এই বিষয়গুলো আমি জানি জন্যেই আপনাদের কিন্তু এইটা বলেছিলাম
যে আপনারা যারা আমাদের কমার্সের ইউনিটে আবেদন করবেন বাণিজ্য শাখা থেকে, তাদের টেনশন করার কোনো কিছু নেই, তারা সবাই সিলেক্টেড হবেন এবং তার প্রমাণ কিন্তু আপনারা হাতে নাতে পেয়েছেন। তো এত সুন্দর করে এত ভালো কথাগুলো আমি প্রত্যেক বছরে বলি, কিন্তু কেউ গায়ে লাগে না। কিন্তু ঠিকই তোমরা ছেলে মেয়েরা বিভিন্ন উল্টাপাল্টা পেজ গুলোতে ঘোরো এবং বিভিন্ন টেনশনে মানে মানে থাকো আর কি, টেনশনে থাকো যে আমার সিলেকশন হবে কি না হবে। অথচ আমি এই বিষয়গুলো অনেক আগেই বলে দিয়েছি, এবং এই জিনিসগুলো স্টিল এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে বা বিভ্রান্তি করায় যে এবছর 78,000 পরীক্ষা দিছে, এবার তো তাহলে কম জিপিএ ধারী ছেলে মেয়েরা চান্স পাবে না। আরে ভাই, আমাদের কমার্সের কোনো সিলেকশন থাকে না। আমাদের বিগত 3 বছর ধরে, এই যে বছর 4 বছর, 4 বছর পর্যন্ত একটা বিষয় লক্ষ্য করা গেল, এখনো তো লক্ষ্য করা যায়নি, জানি না কি অবস্থা। কিন্তু তবে এটা স্পষ্ট যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 20,000-এর উপর শিক্ষার্থী না হওয়ার চান্সটা সবচেয়ে বেশি আছে। আর যদি হয় তাহলে তো মিরাক্কেল। এখন এই জায়গায় যে সমস্যাটা, এটা নিয়ে আমি কথা বলছিলাম। আমি যেহেতু ডিন অফিসে নিজেও গেছিলাম, প্লাস আমার ডিপার্টমেন্টের স্যাররা যেহেতু সংশ্লিষ্ট ছিল, স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম এর আগে। এখন তারা মূলত আমি যেটা ভাবছিলাম আর তারা যে উত্তরটা দিয়েছে, আসলে তাদের উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে তারা বলছে যে যে যখন যে সিলেকশনে মানে নির্বাচিত হবে তাকে সেই সময়ের মধ্যেই মূলত কি করতে হবে, চূড়ান্ত আবেদন করতে হবে, এরপরে কোনো সুযোগ দেওয়া হবে না, এখানে কিন্তু বলছে। এখন এরপর যদি সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় কেউ আবেদন করবে না, মানে গা ছেড়ে দিবে সবাই। এই কারণেই স্যার আমাকে পরবর্তীতে বলছে যে জুয়েল দেখো, তুমি যে বিষয়টা নিয়ে আসছো, আমাদেরকেও ফোন করে ছেলেমেয়েরা বা গার্ডিয়ানরা, অনুরোধ করে, কিন্তু আমরা তো এটা করতে পারবো না। কারণ আমরা যদি এই সিস্টেম এই সিস্টেমে এই মাফিক যদি কাজটা না করি, তাহলে অন্য অন্য ইউনিট গুলোর সমস্যা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, তখন মানুষ ঠিকভাবে আসলে জিনিসটাকে গায়ে লাগাবে না। তুমি তো যেহেতু এই জায়গাতে কাজ করো, তাহলে তো সবকিছুই জানো। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, আপনারা সবাই সিলেক্ট হয়েছেন আমাদের কমার্সের ছেলেমেয়েরা, অথবা অন্য অন্য ইউনিটের যে সকল ছেলেমেয়েরা আপনারা সিলেক্ট হয়েছেন প্রথম মেধা তালিকায়, আপনাদের বাধ্যতামূলক ভাবে এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। মানে আপনাদের আবেদন শুরু হয়েছে আজকে থেকে, তাই না? এই যে বলছে 26/1/2001, সরি 26/1/2024 আপনাদের চূড়ান্ত আবেদন শুরু হয়ে গেছে। আপনাদের বাধ্যতামূলক ভাবে 29/1/2024 মধ্যে আবেদন করতে হবে। মানে যারা প্রথম সিলেকশনে, মানে আমাদের কমার্সের সকল ছেলে মেয়েকে 29 তারিখের মধ্যেই চূড়ান্ত আবেদন করতে হবে। তাহলে 26 থেকে 29, তার মানে কি দাঁড়াচ্ছে 27, 28, 29, মানে মাত্র 3 দিন। দেখছেন, এই জিনিসটাই ঝামেলা, এইটার কথাই আমি বলতেছিলাম। মানে আপনাদের 3 দিনের মধ্যে আবেদন করতে হবে যারা ফার্স্ট সিলেকশনে সিলেক্টেড হয়েছেন, মানে এ ইউনিট হন, বি ইউনিট হন, সি ইউনিট হন, সায়েন্স হন, কমার্স হন, আর যাই হন না কেন, ফার্স্ট সিলেকশনে যে সিলেক্ট সিলেক্ট হয়ে গেছেন, আপনাদের 3 দিনের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে। নাম্বার ওয়ান, আমাদের কমার্সের সবাই তো ফার্স্ট সিলেকশনে সিলেক্টেড, তো স্বাভাবিকভাবে কমার্সের ছেলে মেয়েদের বাধ্যতামূলক ভাবে 29 তারিখের মধ্যে, মাত্র এই 3 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। সেম অনুরূপ ভাবে বি ইউনিটে সায়েন্সের ছেলেমেয়েরা দেখেন, সায়েন্সের যে সকল ছেলেমেয়েরা আবেদন করছে তারা কেন জানি সিলেক্ট হয়ে গেছে। টাস্কি খাওয়ার মতো বিষয়, এটা তো আসলে পূর্ববর্তী বছরে হয়নি। তো 78,000 শিক্ষার্থী তাহলে কোথা থেকে আসলে? আমার তো ভয় লাগতেছে আমাদের কমার্সের ছেলে মেয়েদের পরিমাণ বেড়ে গেল নাকি। যদি বেড়ে যায়, যেমন আমাদের কমার্সের 40,000 শিক্ষার্থী পরীক্ষাতে, তাহলে অনেক খুশি হবো, সমস্যা নেই। কিন্তু আসলে আমার যতটুকু ধারণা, হয়তো বা 20,000 ছেলে মেয়ে অলরেডি চূড়ান্ত আবেদন করবে। তো দেখেন, এই হলো মূল জিনিসটা। মূলত এই জিনিসটার কারণেই এই জিনিসটা বুঝতে পারেন না, এই কারণেই মূলত আপনারা প্রাথমিক আবেদনে সিলেক্টেড হওয়ার পরেও মূলত আপনারা চান্স পান না। তো এই জিনিসটা আসলে হাইলাইট করা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয় স্পষ্ট বলে দিয়েছে, কিন্তু আমরা যারা পেজ চালাই, বা তোমাদের যারা বড় ভাই, বা তোমরা যে সকল বড় বড় পেজ গুলোতে থাকো, তো ওরা শুধু ব্যাসের একটাই মূলত বেশি প্রাধান্য দেয়, এই জিনিসটাকে নিয়ে কেউ কথা বলে না। হয়তোবা আমি আমি এই জিনিসগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করি। তো যাদের এই দিকে আর কি দৃষ্টিভঙ্গি আছে, বা যারা এই বিষয়গুলোতে অ্যালার্ট থাকে, তারা হয়তো বা পোস্ট করলে করতেও পারে। তো আমাদের কমার্সের ছেলে মেয়েদের সবাই কিন্তু তোমরা সিলেক্টেড, স্বাভাবিকভাবে তোমাদের দ্বিতীয় কোনো লিস্ট পাবলিশ হবে না, তোমাদের 29 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। এটা হলো সোজা কথা, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা আমি বরাবরই বলি, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে, বা যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে সব ধরনের তথ্যই কিন্তু দেওয়া থাকে। এখানে কোটা নিয়ে মূলত পোষ্য কোটার এখানে ফর্ম দেওয়া আছে। আমি কোটা নিয়ে মানে 2-1 দিনের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি জানি ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করছেন যে কোটা নিয়ে যাতে ভিডিও দেই, যেহেতু কোটা নিয়ে কেউ কথা বলে না। আমি 2-1 দিনের মধ্যে আপনাদের কোটা নিয়ে ভিডিও দেবো। তবে আমি এতটুকু বলবো যে আপনারা যে সকল ছেলে মেয়ে আমার এই ভিডিওটা দেখবেন, আমি মানে হাত জোর করে অনুরোধ করতেছি, বড় ভাই
অথবা পেজ অথবা ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ড করবেন না, দয়া করে। কি করবেন, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইট আছে। যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যদি আপনারা লগ ইন করতে চান, তাহলে ru.ac.bd এডমিশন লিখবেন, দেখবেন যে মেইল লিঙ্ক মানে আপনার সামনে আসবে। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় du.ac.bd, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় cu.ac.bd, মানে ac.bd এডমিশন দিয়ে আপনি সার্চ দিবেন, বিশ্ববিদ্যালয়গুলোর মেইন ওয়েবসাইট আসবে। দয়া করে হাত জোর করে অনুরোধ করতেছি, এখন থেকে মানে চোখ কান মানে খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, ভর্তি হওয়ার মানে শেষ পর্যন্ত। হ্যাঁ, আপনারা এই ওয়েবসাইট গুলোতেই থাকবেন, আমাদের উপর, বড় ভাইদের উপর নির্ভর করিয়েন না আর কি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমি বললাম তো, আমার কাছে হিউজ পরিমাণের ম্যাটেরিয়াল আছে, ইনফরমেশন আছে, কত মার্কে চান্স হবে, কি হবে না হবে সবকিছু আমি জানি। গত বছর কত মার্কে চান্স হয়েছে, হ্যাঁ, পাশের হার কত, ফেলের হার কত, হাইস্ট মার্ক কত, কি হয়েছে না হয়েছে, সব ধরনের তথ্য আমার কাছে আছে। এবং অলরেডি এই জিনিসগুলো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, আমার এই যে প্লে লিস্ট যেগুলো আছে, প্লে লিস্টে আসবে, এখানে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে প্লে লিস্টটা আছে। তো এখানে এত সুন্দর তথ্যগুলো আমি দিয়েছি, আমার খুব খারাপ লাগে যে এই তথ্যগুলো আপনারা কেউ দেখেন না। তো স্বাভাবিকভাবে আমার কিন্তু আগ্রহ উদ্দীপনা নেই যে আমার এগুলো করেই খেতে হবে, বিষয়টা এমন না, বা এগুলোর ভিডিও দিতে হবে, বিষয়টা এমন না। তো আমার কাছে যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলা মানে এমন ইনফরমেশন বাংলাদেশের কারো কাছেই নেই অলমোস্ট, আমার কাছে যে ব্যতিক্রম ধর্মী ইনফরমেশন গুলো আছে। তো আমার এই যে দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে 72টা ভিডিও দিয়েছি, অতটা ভিউ নেই। তো আমার আসলে আগ্রহ নেই এগুলো নিয়ে ভিডিও করার, আর কারণ আপনারা তো দেখেন না, তো সেই জন্য আমি আর কি মানে ইন্টারেস্ট পাচ্ছি না। তো একটা বিষয় মাথায় রেখেন, আমি যদি এই জগৎ থেকে হারাই যাই, এডমিশন টেস্টের অনেক জিনিস হারাই যাবে, অনেক জিনিস হারাই যাবে। আমি অলমোস্ট এই দীর্ঘ 9 বছর ধরে অনেক কিছু তৈরি করেছি যেটা কারো কাছেই নেই। তো যাই হোক না কেন, আমি আপনাদের রুটিন তৈরি করতেছিলাম, এই হচ্ছে আপনাদের রুটিন। আমি 15 দিন প্লাস 15 দিন ইকুয়াল টু 30 দিনের একটা রুটিন তৈরি করে দেব। আপনাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো কবে তার এখানে ডেট উল্লেখ করে দিয়েছে, এই পিডিএফটা সবার জন্য আমি দিয়ে দিব। আমি এখানে কিছু অনুরোধ করবো, এই বিষয়গুলো ব্যাখ্যা দিয়ে ভিডিও তৈরি করবো, দয়া করে দেখেন। আর কে কোন মার্কেট টার্গেট করে মূলত ভর্তি পরীক্ষাগুলো দিবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো মানে একটু অপেক্ষা করেন, আমি ডিটেলস বলার সর্বোচ্চ চেষ্টা করব, মানে একটু থাকেন, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখিয়েন, আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি দেব। তো এই ছিল হচ্ছে বিষয়। আর বাকি যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, আপনাদের এবছর হচ্ছে কি বলে হচ্ছে আপনাদের হলো এই যে আবেদন করার সময় ছবি নেওয়ার বিষয়টা আছে, আরো অন্যান্য বিষয়গুলো আছে। আমি শুধু এতটুকু বলবো যে আপনারা ওয়েবসাইট থেকে জিনিসগুলো কারেকশন করে নিন। তবে মূল যে বিষয়টা ছিল সেটা আমি ইনশাল্লাহ স্পষ্ট করে দিয়েছি। তো স্বাভাবিকভাবে আপনারা সেই অনুসারে কাজ করবেন। আর অপরদিকে কোঠা সহকারে অন্যান্য বিষয়গুলো নিয়ে যারা অপেক্ষায় আছেন, আমার ভিডিও ভিডিও চাচ্ছেন, তো আমি ইনশাল্লাহ আমার যে প্রয়োজনীয় যে ভিডিওগুলো আছে সেগুলো খুব দ্রুত আপলোড করার চেষ্টা করব। এই যে এখানে দেখেন, ওই যে আপনাদের যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, যে কিভাবে আবেদন করবেন, ছবি কিভাবে দিতে হবে, হ্যাঁ এইভাবে দিবেন, এগুলো তো বুঝাই দেওয়ার মতো কিছু নেই। মূলত এই জিনিসটা আপনারা বোঝেন না, যেটা আমি বুঝাই দিলাম, ঠিক আছে? তো আপনারা যারা প্রথম সিলেক্ট হয়েছেন, আর আমাদের কমার্সে যেহেতু সিলেকশন হওয়ার কোনো আর উপায় নেই, তাহলে আমরা সবাই প্রথম সিলেকশনে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছি। তাহলে স্বাভাবিকভাবে মাত্র 3 দিনের মধ্যে আমাদের আবেদন করতে হবে। এর মধ্যে যদি আপনি আবেদন না করেন, তাহলে যতই কান্নাকাটি করেন না কেন, আমি কেন যেই হন না কেন, আমি গিয়ে কি পরিমাণে রিকোয়েস্ট করছি সেটা আমি জানি। তো আমার তো ব্যাখ্যা দিয়ে দিয়েছে আমার স্যাররা, তো সেক্ষেত্রে কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে ওই আপনাদের 29 আর মাত্র ধরেন যে 3 দিন আছে, এই 3 দিনের মধ্যে আপনাদের চূড়ান্ত আবেদন করতে হবে, ঠিক আছে? আর গুচ্ছর তারিখ পরিবর্তন হবে কি না হবে এইটার উপর ডিপেন্ড করে এই আবেদনগুলোর উপর মানে করিয়েন না, আপনারা আবেদন করে নেন। সম্ভবত আমি তো বলেইছি যে গুচ্ছর ডেটটা আসলে চেঞ্জ করা উচিত, বা চেঞ্জ করলেই মূলত ভালো হয় সবার জন্যই। তো সব মিলিয়ে একজন এক এক ধরনের কথা বলতে পারে, তাদেরও যে পরিবেশ পরিস্থিতি, আমি আমার যে ভাষ্য সেটা আমি প্রকাশ করেছি। আমি কিন্তু বলেছি যে তারা যে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, তারা তো চাইলেই হুট করে যে কিছু করতে পারেন। তো মূলত তাদের যে সিচুয়েশন সেই অনুসারে তারা মূলত ডেটটা চেঞ্জ করলেই পেশার মুক্ত হয়ে কাজ করতে পারবে। আর তারা, আমার মতে তারা যদি হচ্ছে 20, 23 অথবা 24 তারিখ, এবং অপরদিকে যদি 27 তারিখ, মানে এইটা একটা যে কোনো একটা, 20 তারিখ একটা এবং 27 তারিখ, 27 তারিখে তো এ ইউনিটে দিয়ে দিয়েছে, সি ইউনিট সম্ভবত 20 তারিখে দিলে তাদের ভালো হয়। আর বি ইউনিট সাপোজ ধরেন যে 23, 24 তারিখে দিল, বা এপ্রিল এপ্রিল মাসে এদিকে দিল, এইটা দিলে তাহলে তাদের জন্য সবচেয়ে সুবিধা হয়, ঠিক আছে? আর
তারা যেহেতু রমজানে এক্সাম নিবেই না, অলরেডি বলেই দিয়েছে, স্বাভাবিকভাবে রমজানে তাহলে এক্সাম হচ্ছে না। এখন হুট করে যদি তারা সিদ্ধান্ত নেয় যে না আমরা রমজানে আবার হচ্ছে এক্সাম নেবো, তাহলে তারা কিন্তু চাইলে নিতেও পারে, এবছর যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে পরীক্ষা নিচ্ছে। তবে আমি আমার জায়গা থেকে আমি সবকিছু ক্লিয়ার করে বলছি, তো স্বাভাবিকভাবে অ্যাটলিস্ট আমাকে যারা অনুসরণ করেন, আমি আপনাদের অনুরোধ করব যে এই এইখানে আমি কিছু কথা লিখেছি, হ্যাঁ, এই কথাগুলো একটু মানার চেষ্টা করেন। হ্যাঁ, এগুলো নিয়ে আমি ব্যাখ্যা দেবনি, এই কথাগুলো একটু মানার চেষ্টা করেন দয়া করে। এখন মোবাইল ফোন, ইন্টারনেট, অনলাইন থেকে একদম দূরে থাকেন, ঠিক আছে? পণ্ডিতি করা বন্ধ করেন, সাজেশনমূলক প্রস্তুতি নেন, এগুলোর ব্যাখ্যা দেবনি। অনেক কোচিং করছেন, প্রাইভেট পড়ছেন, দৌড়াদৌড়ি বন্ধ করেন। ঘরের ছেলের মানে ঘরের ছেলে, ঘরের মেয়ে, ঘরের মধ্যে নিজেকে সময় দিয়ে পড়াশোনা করেন যদি বাঁচতে চান, ঠিক আছে? অনেক পণ্ডিত দেখছি লাইফে, অনেক মেধাবী স্টুডেন্ট দেখছি, অনেক তুগার তুগার স্টুডেন্ট দেখছি, দিন শেষে সবগুলো ঘোড়ার ডিম। ঠিক আছে, তো এই ধরনের ঝামেলার মধ্যে যদি পড়তে না চান, তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো করব সেখানে যে দিক নির্দেশনাগুলো দিব, ইনশাল্লাহ সেগুলো অনুসরণ করেন। এবং আসলে আমি যেটা বলবো সেটাই যে অনুসরণ করবেন বিষয়টা এমন না, অবশ্যই আমার কথাগুলো যাচাই বাছাই করার চেষ্টা করবেন। তো আপনার সামর্থ্য যদি থাকে অবভিয়াসলি আমার দিক নির্দেশনা বুঝতে পারবেন, স্বাভাবিকভাবে সেই অনুসারে যদি লাগান ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ উপকৃত হবেন বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।